নতুন নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির সঙ্গে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে আগামী সপ্তাহেই। বঙ্গভবনের একটি সূত্র সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দিয়ে চলমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবারও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং পরবর্তীতে সার্চ কমিটি গঠন প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী সোমবার বিকেলে বঙ্গভবনে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের এই আনুষ্ঠানিকতা শুরু হতে পারে বলে জানা গেছে। পুরো বৈঠকের সূচি চূড়ান্ত হলে পরবর্তীতে তা বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেছে বঙ্গভবনের সংশ্লিষ্ট সূত্রগুলো। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা। কোভিড আক্রান্ত মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তানের মধ্যে অস্বাভাবিকত্বের হার ২৮ গুণ বেশি। জাতীয় প্রতিষেধক ও সামাজিক গবেষণা প্রতিষ্ঠান নিপসাম এর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এ অবস্থায় অন্তঃসত্ত্বাদের অবশ্যই টিকা গ্রহণ, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া আর স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন প্রসূতি বিশেষজ্ঞরা। কোভিড-১৯ মহামারীর শুরু থেকেই উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় গর্ভবতী নারীদের। জাতীয় প্রতিষেধক ও সামাজিক গবেষণা প্রতিষ্ঠান নিপসামের গবেষণা প্রতিবেদনে উঠে আসলো এমন চিত্রই। মঙ্গলবার রাজধানীতে গবেষণার ফলাফল তুলে ধরে জানানো হয়, সুস্থ নারীদের তুলনায় কোভিড আক্রান্তদের প্রসূতিজনিত বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে প্রায় ৯ গুণ বেশি। অন্যদের নির্ধারিত সময়ের আগে সন্তান প্রসবের হার ২৭% হলেও কোভিড আক্রান্ত নারীদের এ হার ৭৯%। আর কোভিড আক্রান্তদের মৃত সন্তান প্রসবের হার ১৫%। গবেষণায় দেখা যায়, কোভিড আক্রান্ত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তানের বিভিন্ন জটিলতা ২৮ গুণ বেশি। ৫৪ ভাগের নর্মাল ম্যাটারনাল আউটকাম হয়েছে, কিন্তু ৪৬ ভাগের বিরূপ ম্যাটারনাল আউটকাম হয়েছে। এমন অবস্থায় ওমিক্রন সামনে রেখে গর্ভবতী নারীদের সতর্ক থাকার পরামর্শ দেন প্রসূতি বিশেষজ্ঞরা। যে কোনো মা যদি আমরা মনে করি যে প্রেগনেন্সি নেওয়ার চিন্তা করছেন, তাহলে আগে ভ্যাকসিন নিয়ে নেবেন, আর যখন প্রেগনেন্সি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নিতে হবে। আর স্বাস্থ্য সচিব আশ্বস্ত করলেন, শিগগিরই দেশে বুস্টার ডোজ প্রয়োগ শুরু হলেও টিকার কোনো সংকট হবে না। আমরা আশা করি তবে যে কমিটমেন্ট পেয়েছি আমরা ৩১ প্রায় ৩২ কোটির মতো, তার অর্থ আমাদের বুস্টার ডোজ দিলে অসুবিধা হবে না। এছাড়া ওমিক্রনের কারণে কোভিড পরিস্থিতির অবনতি ঘটলে তা সামাল দেওয়ার জন্য সব প্রস্তুতি রয়েছে বলে জানান নীতি নির্ধারকরা। ঢেলে সাজানোর সুযোগ ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ওমিক্রন শনাক্ত নারী ক্রিকেট দলের ২ সদস্যকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ নারী ক্রিকেটারের সঙ্গে হাসপাতালে আছেন ডেল্টায় আক্রান্ত দলের একজন স্টাফও। তবে তাদের সবাই ভালো আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কেবল পর্যবেক্ষণে রাখতেই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাদের শারীরিক অবস্থা আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরাও পর্যবেক্ষণ করে গেছেন। জিম্বাবুয়ে সফর শেষে ১ ডিসেম্বর ঢাকায় ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয় নারী ক্রিকেট দলকে। পরে নমুনা পরীক্ষায় তাদের দুজনের ওমিক্রন শনাক্ত হয়। জাতির পিতার জন্মশতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার, যেখানে যোগ দিতে আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি সহ ৭টি দেশের কয়েকশো অতিথি। সুশৃঙ্খলভাবে সব আনুষ্ঠানিকতা শেষ করতে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী ঢাকা, এমনটাই জানিয়েছে ডিএমপি। এজন্য সড়কে যানজটের আশঙ্কায় চলাচলের গতিপথ সুনির্দিষ্ট করে দেবে সংস্থাটি। তবে পরীক্ষার্থীরা যেন কোনো বিড়ম্বনায় না পড়ে তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে ডিএমপি। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে প্রস্তুত বাংলাদেশ। এই উদযাপনকে সুশৃঙ্খল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংবাদ সম্মেলনের আয়োজন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপি কমিশনার জানান, জাতীয় সংসদ সহ প্রতিটি অনুষ্ঠান স্থলের চারপাশে থাকবে ৪ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো হুমকি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট। নিরাপত্তা ব্যবস্থাটি ৪ স্তরে থাকবে। প্রত্যেকটি নিরাপত্তা তল্লাশির ভিতর দিয়েই আমাদের ভেন্যুতে প্রবেশ করতে হবে। সোয়াতের যে টিম আছে আপনারা জানেন, এটা অত্যন্ত বিশেষায়িত টিম। এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হলে সোয়াতের টিম মুভ করবে। পাশাপাশি আমাদের যে বোম্ব ডিসপোজাল ইউনিট আছে সেটিও স্ট্যান্ড বাই থাকবে ২৪ ঘন্টার জন্য। স্বাস্থ্যবিধি ভঙ্গকারী কাউকেই আমরা এই ভেন্যুতে ঢুকতে দিব না। ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বরের বিশেষ অনুষ্ঠানের কারণে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সীমিত থাকবে যান চলাচল। নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা অনেকগুলো রাস্তা বন্ধ রাখবো।
ফলে শিক্ষার্থী ভাই বোনদের তাদের অভিভাবকদের অনুরোধ করব একটু সময় হাতে নিয়ে যেন তারা দয়া করে পরীক্ষা সেন্টারে স্টার্ট করেন, শুরু করেন। আর যদি কোথাও মনে করেন যদি আটকিয়ে গেছেন, সাথে সাথে যেন আমাদের 999-এ ফোন করেন, তাহলে আমরা পুলিশ আমাদের গাড়ি দিয়ে তাদের আমরা পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কোন রাস্তা ব্যবহার করতে হবে সেটি ট্রাফিক বিভাগ থেকে আমরা একবার রোড প্ল্যান সহ ডাইভারশন প্ল্যান সহ আপনাদের সবাইকে জানিয়ে দেব। বিজয়ের 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একই সঙ্গে যোগ দেবেন 7টি দেশের কয়েকশো অতিথি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কৃতজ্ঞতা আর ভালোবাসার নিদর্শন হিসেবে নিজের শস্য খেতে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার 18বাড়ি ইউনিয়নের কৃষক আব্দুল কাদির। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লাল শাক ও পালং শাকের মাধ্যমে তুলে ধরা হয় পদ্মা সেতুর প্রতিকৃতিও। হোসেন আলী তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। সবুজ পালং শাকের মাঝে সারিবদ্ধ লাল শাক, এ যেন পলিমাটির বুকে একখণ্ড বাংলাদেশের প্রতিচ্ছবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার নিদর্শন স্বরূপ কৃষক আব্দুল কাদির নিজ জমিতে বুনেছেন লাল সবুজের শস্য। একই সাথে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতিচ্ছবিও। মূলত হচ্ছে আমার এই দেশকে ভালোবেসে দেশের সমস্ত ভালোবাসা আমার এই জমিতে ফুটিয়ে উঠুক, আর সমস্ত মানুষ ভালোবাসার আবেগটা আমার এই জমি থেকে উপভোগ করুক, এটাই আমার আশা ছিল আর কি। শস্য খেতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তুলতে সবজি বীজ দিয়েছে স্থানীয় কৃষি অফিস। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার টানে এমন চিত্রকর্ম প্রতি বছর করতে চান কৃষক আব্দুল কাদির। লাল সবুজের ফসলের মাঠে যেমন ফুটে উঠেছে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি, তেমনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী প্রতিটা মানুষের হৃদয়ে জেগে আছেন বঙ্গবন্ধু, এমনটাই মনে করছেন এই গ্রামের মানুষজন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। সারের মূল্য ও মজুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী, এবং তিনি আরও বলেছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে ডিলার বা বিক্রেতা সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জাতীয় নির্বাচন সামনে রেখে একটি মহল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে দাবি করছেন শিল্পমন্ত্রী। চাহিদার বিপরীতে বর্তমানে দেশে সব ধরনের সারের মজুত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিগত বছর এই সময়ে 18,55,000 মেট্রিক টন সার মজুত থাকলেও বর্তমানে মজুদ রয়েছে 19,32,000 মেট্রিক টন, যা চাহিদার চেয়েও প্রায় 11 লাখ টন বেশি। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ থাকায় সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন কৃষি ও শিল্পমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশে সারের কোনো ঘাটতি নেই জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে একটি মহল গুজব ও অপপ্রচার চালাচ্ছে। সার নিয়ে যেন আমাদের কোনো কথা না শুনতে হয়। ডিলারশিপও যারা কনসার্ন, যাদেরকে পাওয়া যাবে এই ধরনের, তাদের ডিলারশিপ আমরা বাতিল করতে বাধ্য হব। কৃষিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম 3 গুণেরও বেশি বেড়ে যাওয়ায় ও পরিবহন সংকটের কারণে সুযোগ সন্ধানীরা সংকট তৈরির চেষ্টা করছে। আমরা মোবাইল কোর্ট করব সারের জন্য। কোথাও কেউ যদি সার বেশি দামে বিক্রি করে, মোবাইল কার্ড তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। বড় মৌসুম সামনে রেখে সারের মজুদ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হকির খবর। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ ভারতকে ফেভারিট মেনেই তাদের বিপক্ষে লড়াইটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক আশরাফুল ইসলাম। এদিকে জয় বা ড্র আশা না করলেও খেলোয়াড়রা সেরাটা দিবে বলে বিশ্বাস লাল সবুজ জার্সিধারীদের কোচ ইমান গোবিনাথান। অন্যদিকে কোরিয়ার বিপক্ষে ড্র করলেও পরের ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছে না ভারতের কোচ গ্রেহেম রিড। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু বিকেল 3:30টায়। সবশেষ 2018 এশিয়ান গেমসের পর আন্তর্জাতিক কোনো ইভেন্টে খেলার সুযোগ হয়নি বাংলাদেশ জাতীয় হকি দলের। দীর্ঘ 40 মাস পর স্বাগতিক হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মাঠে ফিরছে লাল সবুজ জার্সিধারীরা।
ঘরের মাঠে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আসলে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শক্তিমত্তা কিংবা সাম্প্রতিক পারফরমেন্সে লাল সবুজদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে ভারতীয়রা। র্যাঙ্কিংও কথা বলছে তাদের পক্ষে। বিশ্ব হকির তালিকায় যেখানে ভারতের অবস্থান 3-এ, বিপরীতে বাংলাদেশ রয়েছে 38তম স্থানে। তাই বলাই যায় স্বাগতিকদের জন্য লড়াইটা বেশ কঠিনই হবে। যদিও বাংলাদেশের প্রস্তুতিটা তেমন ভালো নয়, তবে আসরের আগে জাপান ও পাকিস্তানের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচ খেলে আশরাফুল জিমিরা। ভারতের বিপক্ষে এই দুটি ম্যাচের অভিজ্ঞতা কাজে দেবে বলে বিশ্বাস অধিনায়কের। আমরা মাঠে নামবো তাদের সাথে ভালো খেলার জন্য। আর আমি আশা করি যে আমাদের কোচ আমাদের যে টেকনিক আমাদের শিখিয়েছে, আমরা যদি ওগুলা 100% ট্রাই করতে পারি, ইনশাল্লাহ ভালো একটা কিছু করা সম্ভব। ভারত অলিম্পিক পদক জয়ী, তাদের ফেভারিট মানছেন আশরাফুলরা। তাদের বিপক্ষে লড়াইটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক আশরাফুল ইসলাম। আমাদের থেকে র্যাঙ্কিংয়ে ওরা অনেক আগে, তো ওদের সাথে আসলে আমরা জিতবো এটা আসলে আমার মনে হয় না। শুধু অংশগ্রহণ না, আমরা চাইবো আমাদের বেস্ট খেলার জন্য। এদিকে এবারের আসরে জাপান, পাকিস্তান, কোরিয়া ও ভারত সবগুলো দলই টিম হিসেবে বেশ শক্তিশালী। তাই তো জয় বা ড্র আশা না করলেও খেলোয়াড়রা সেটা দিবে বলে বিশ্বাস লাল সবুজ জার্সিধারীদের কোচ ইমান গোবিনাথন। দেখুন, বাংলাদেশ দল দীর্ঘ 40 মাস পর খেলতে নামছে। প্রস্তুতিতে ঘাটতি রয়েছে, তাই এই টুর্নামেন্টে স্বাগতিকদের বেশি কিছু চাওয়ার নেই। অন্যরা অনেক এগিয়ে, তারপরও যতটা সম্ভব সেরা খেলাটা উপহার দিতে চাই আমরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করে হোঁচট খেয়েছে ভারত। তারপরও বাংলাদেশের বিপক্ষে জয় পেতে চায় রেডের দল। কোরিয়ার বিপক্ষে শেষ দিকে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু ভাগ্য সহায় ছিল না। তারপরেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে খেলোয়াড়রা ইতিবাচক খেলবে। বাংলাদেশ দল ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে চাইবে, তবে আমরা জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না। আপাতত র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তার কথা না ভেবে মাঠে লড়াই করে সেটা দিতে চায় লাল সবুজ জার্সিধারীরা। দীপু, সময় সংবাদ, ঢাকা।